ওয়েলকাম টু মুনমুনি ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 5। আজ শুরু করলাম ক্লাস 12 আজ পার্ট 1, যেটা 445 পৃষ্ঠায় পাবে। প্রদত্ত কোষের জন্য বিক্রিয়া কোষেন্ট কিউ এর মান কত দিয়ে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে। তাহলে কোষ বিক্রিয়াটা আমরা আগে লিখে নিলাম Zn প্লাস 2Hg2 প্লাস 2Hg প্লাস অ্যারো Zn2 প্লাস প্লাস 2Hg। এই বিক্রিয়া কোষেন্ট কিউ ইকুয়াল টু কী হবে? কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Ag2 প্লাস। এটা করলে আসছে 6.4 × 10⁻³ উদাহরণ সহ দাবক বিদ্যুৎকালী কার্ড কাকে বলে লেখো। বিস্তার মাধ্যমে প্রতি বৃত্তদশার কোনো আসক্তি না থাকলে ওই কলয়েড দ্রবণকে দাবক বিদ্বেষী বা লায়োফোবিক কলয়েড বলে, যেমন গোল্ড সল, প্ল্যাটিনাম সল ইত্যাদি। পরে কোশ্চেন টিন্ডাল ক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে বলেছে। টিন্ডাল ক্রিয়াকে কাজে লাগিয়ে পড়া অনুবীক্ষণক যন্ত্র প্রস্তুত করা হয়েছে। পরে কোশ্চেন প্রথম সন্ধিও শ্রেণীর মৌলগুলির আকার পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়। প্রথম সন্ধিও শ্রেণীর মৌলগুলি পর্যায় বরাবর পারমাণবিক আকার ক্রমশ হ্রাস পায়, তবে কপার ও জিঙ্কের ক্ষেত্রে এর মান সামান্য পরিমাণে বৃদ্ধি পায়। অথবা কোশ্চেন ছিল ল্যান্থনাইট মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস। এটা হবে জেনন 4f1 থেকে 14, 5d0, 6s2। এবার বলছি এটি প্রশান্ত কারক বা ট্যাঙ্কুইলাইজারের উদাহরণ। এটা হবে ফেনেলজিন। পরের কোশ্চেন দেখো, হিমাঙ্করোধক দ্রবণ কাকে বলে? অভিস্রবণ একটি প্রয়োগ। যেসব দ্রবণের হিমাঙ্ক 0°C অপেক্ষা কম তাদের হিমাঙ্করোধক দ্রবণ বলে, যেমন ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ। অভিস্রবের ব্যবহার কী হবে না, অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের ভিতর ও বাইরে জলের ভারসাম্য বজায় থাকে, মাছ সংরক্ষণের জন্য যাতে নুন মাখিয়ে রাখা হয়, এটা হচ্ছে অভিস্রবণের একটি ব্যবহারিক প্রয়োগ। পরেরটা আদর্শ দ্রবণ ও অনাদর্শ দ্রবণের মধ্যে দুটো পার্থক্য, দুটো পাঠ করে নিয়েছি। আদর্শ দ্রবণের ক্ষেত্রে যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রায়লের সূত্র মেনে চলে, আর অনাদর্শ দ্রবণ কোনো অবস্থাতেই রায়লের সূত্র মেনে চলে না। আদর্শ দ্রবণের ক্ষেত্রে উপাদানগুলির আকার, আকৃতি এবং ধ্রুবীয়তা প্রায় একই থাকে, আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আকার, আকৃতি এবং ধ্রুবীয়তা ভিন্ন হয়। এছাড়া আরও অনেক পার্থক্য আছে, সেগুলো তোমরা লিখতে পারো। সূক্ষ্মভাবে চূর্ণীকৃত নিকেল বা এনআইয়ের অধিশোষণ রূপে বেশি কার্যকরী কেন না, অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ালে অধিশোষণের মাত্রা বাড়ে। সূক্ষ্মভাবে চূর্ণীকৃত অবস্থায় নিকেলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে, ফলে অধিশোষণের কার্যকারিতাও বৃদ্ধি পায়। উৎসেচক অনুঘটনের দুটো বৈশিষ্ট্য। উৎসেচক অনুঘটনের কী হয়েছে, প্রথমটা হচ্ছে এনজাইমের ক্রিয়া অত্যন্ত সুনির্দিষ্ট প্রকৃতির, আর হচ্ছে অতি অল্প পরিমাণ এনজাইম প্রচুর পরিমাণ সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করে সাবস্ট্রেটের পরিবর্তন ঘটাতে পারে। পরের কোশ্চেন XCF4 অণুর আকৃতি কীরূপ? XCF4 এবং কেআইয়ের বিক্রিয়ায় কী কী পথ উৎপন্ন হয় শুধু রাসায়নিক সমীকরণ চেয়েছে। XCF4 এ Xc হচ্ছে sp3d2 সংকরিত থাকে এবং দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে থাকায় এর গঠন হয় সামতলিক বর্গাকার বলে, তার গঠনটা আমি এঁকে দিয়েছি। আর বলে বিক্রিয়াটা হচ্ছে XCF4 প্লাস 4Ki অ্যারো তৈরি হবে 4Kf প্লাস Xc প্লাস 2I2। পরেরটা NiCN4 2- এবং NiCl4 2- এর চৌম্বক ধর্মের পার্থক্যের কারণ কি? NiCN4 2- এ শক্তিশালী Cn- লিগ্যান্ডের প্রভাবে Ni2+ এর 3D উপকক্ষস্থিত অযুগ্ম ইলেকট্রনগুলি জোড় গঠন করে এবং Ni+ আয়নের DsP2 সংকরণ ঘটে, তাই এটি ডায়াম্যাগনেটিক ধর্ম বিশিষ্ট। কিন্তু Cl- হচ্ছে দুর্বল প্রকৃতির লিগ্যান্ড, তাই Ni2+ এর 3D উপকক্ষে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনের যুগ্মীকরণ ঘটাতে পারে না, তাই এরা sp3 সংকরের মাধ্যমে থাকে এবং প্যারাম্যাগনেটিক ধর্ম সম্পন্ন হয়, মানে দুটোর ধর্ম ভিন্ন হয়ে গেল। পরের কোশ্চেন নাইলন 66 এ 6 কথার তাৎপর্য কী? নাইলন 66 এ 6,6 সংখ্যাটি এর মনোমার ডাইঅ্যামিন অর্থাৎ হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কার্বন সংখ্যা 6 এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ অ্যাডেপিক অ্যাসিডের কার্বন সংখ্যা 6 এটাকেই নির্দেশ করে।
তারপরে জৈব বিয়োজনক্ষম পলিমার অর্থাৎ বায়োডিগ্রেডেবল পলিমারকে উদাহরণ দাও। যেসব পলিমার মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল জৈব অণু যেমন কার্বন ডাইঅক্সাইড, জল ইত্যাদিতে রূপান্তরিত হয় তাকে জৈব বিশ্লেষ্য পলিমার বলে। যদি এটা জৈব অণু হবে এটা অজৈব অণু হবে। যেমন স্টার্চ, পিএইচবি, পলিল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। পরটাকে ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয়। আচ্ছা, ঘনকাকার জালক করে কেলাসিত হয় এমন একটি কেলাসের ঘনত্ব মানে রো বলে দিল, একক কোষের বাহুর দৈর্ঘ্য মানে এ বলে দিয়েছে, এবং এত পরিমাণে অনুসংখ্যাত মানে হচ্ছে কি এটা ডাব্লু, এটা হচ্ছে এন। তাহলে একক কোষের পরমাণু মানে জেড এর মান নির্ণয় করতে হবে। রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব। দেখো ভ্যালুগুলো সব পুট করে দেওয়া হচ্ছে, পুট করে সমাধান করা হলো। সমাধান এলো 2, অর্থাৎ প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা হবে 2। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই চ্যানেলেই।